ফাইনালি ইয়ামাহা বাংলাদেশ তাদের কমফোর্ট সিরিজে এফজেড সিরিজে তাদের নতুন বাইক FZ25 বাংলাদেশে লঞ্চ করছে। আর খুশির সংবাদ হচ্ছে ফাইনালি ইয়ামাহা তাদের এফজেড সিরিজে 125 থেকে আপগ্রেড করে 150 সিসি তে গেছে। আর এরই সাথে সাথে তাদের কালেকশনে আরো একটা হাঁপানি বাইক অ্যাড হয়েছে। আগের এফজেড সিরিজের কম্পিটিটর গুলো যেরকম ছিল টিভিএস স্ট্রাইকার, ডিসকভার 125 অথবা হন্ডা SP5, তেমনি এখনকার যে FZ25 আছে এটার কম্পিটিটর হচ্ছে এক্স ব্লেড, পালসার, হাং, থ্রিলার, ইনফ্যাক্ট 150 সিসির যে কোনো বাইকে এটার কম্পিটিটর, শুধুমাত্র 4B বাদে। কারণ 4B আবার মনে করেন বাংলাদেশের প্রথম আনঅফিসিয়াল মুখোশধারী হায়ার সিসি বাইক, ওনারা আবার কিছু বলা যায় না, ওনারা কিছু বললে ইনি আবার সেট করে ওঠে। তবে ব্যক্তিগতভাবে আমি ইয়ামাহাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা ফাইনালি এফজেড সিরিজে সিঙ্গেল চ্যানেল এবিএস থেকে ডুয়াল চ্যানেল এবিএস এ গেছে এবং এইটাই তাদের একমাত্র আপগ্রেড। তবে সেই ধন্যবাদটা জানাতে হলেও আমার টাইম মেশিনে গিয়ে 5-6 বছর আগে গিয়ে ধন্যবাদ জানাতে হবে, কারণ এই FZ25 বাইকটাই ইন্ডিয়াতে প্রায় 5-6 বছর আগে ডিসকন্টিনিউড হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, পুরানো ধ্বজা ভাঙা ডিসকন্টিনিউড মাল কিভাবে বাংলাদেশের বাইকারদেরকে নতুন করে জোর করে খাওয়াইতে হয় সেটা মনে হয় লবণ কোম্পানির থেকে আর কেউ বেশি ভালো জানে না। ঠিক কিনা? এদের জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের মানুষের কমফোর্ট দেওয়া। এখন এই বাইকটাই ইন্ডিয়াতে বর্তমান প্রাইস চলতেছে 1,34,000 রুপির আশেপাশে। এখন মনে করেন এটা বাংলাদেশে আসলে এটা সর্বোচ্চ প্রাইস হতে পারতো 2 লাখ, আর বাকি 2,35,000 টাকা কি এটার কমফোর্টের প্রাইস, কারণ এটার প্রাইস ধরা হয়েছে 4,35,000 টাকা। এখন লবণখোর দালাল ভাইরা কমেন্ট সেকশনে এসে ঘেউ ঘেউ করার আগে কয়েকটা জিনিস নিয়ে কথাবার্তা বলি। এই বাইকের সবচেয়ে নেগেটিভ দিক যেটা হচ্ছে এটার প্রাইসিং। ঠিক বলেছো। এই বাইকের সাথে অ্যাকচুয়াল বাজারে যে 250 সিসির বাইকগুলো আছে সেগুলোর সাথে যদি ডিরেক্ট কম্পেয়ার করেন তাহলে দেখবেন কি এই বাইক সবগুলোর থেকে সব দিক দিয়েই পিছিয়ে আছে। কিন্তু এই বাইকটার প্রাইসই বাজারে রাখা হয়েছে সবচেয়ে বেশি দাম, কারণ এই বাইকে আয়োডিন আছে। আমার চ্যাটার বাল। এখন বর্তমান বাজারে 250 সিসির যতগুলো বাইক আছে তার মধ্যে সবচেয়ে কম যেটার দাম সেটা হচ্ছে বাজাজ পালসার N250। এখন আপনি যদি গরিব হন তাহলে বাজাজের এই বাইকটা নিতে পারেন, যে না, আর যদি আরো 95,000 টাকা বেশি দেন তাহলে পেয়ে যাবেন N250 থেকে 4 bhp কম হর্স পাওয়ার এবং টর্ক। সেই সাথে অয়েল কুলের পরিবর্তে পেয়ে যাবেন এয়ার কুল ইঞ্জিন, সামনে পিছনে ছোট ডিস্ক, সাথে পাবেন একটা টি-শার্ট, চাবি রিং, 1 কেজি লবণ, তাদের মাইয়া মডেলদের সাথে গা ঘেঁষে 2টা ছবি তোলার সুযোগ আর 2 ডেক কোপ। না এসবের কোনো প্রয়োজন নেই। তবে এটাও একটা ফ্যাক্ট যে যেখানে তারা এফজেড ভার্সন 3-4 তারা প্রায় 3 লাখ টাকায় সেল করতেছে, সেইখানে তাদের সো কল প্রথম 250 সিসির হায়ার সিসির বাইক এটা কি তারা 4 লাখ টাকার কমে দিবে? জীবনেও না। তার উপরে এটা আবার তাদের কমফোর্ট সিরিজের বাইক। আরে ভাই, মানুষের যদি এতই কমফোর্ট প্রয়োজন হইতো তাহলে তো মানুষ বাইক কিনতো না, পাশার নিচে মনে করেন 2টা বালিশ লাগায় সাইকেল নিয়ে ঘোরাফেরা করতো। যেটা বলতেছিলাম, একে তো এটা প্রায় 5 বছর আগে ডিসকন্টিনিউড বাইক, তার উপরে মনে করেন এটা না আছে কোনো লেটেস্ট ফিচার বা কোনো আপগ্রেড, না আছে আহামরি পাওয়ার, আছে কি কমফোর্ট। আমার চ্যাটার বাল। মাঝে মাঝে আমার মনে হয় যে এই লবণ কোম্পানিগুলো আসলে বাইক ইম্পোর্ট না করে সোফা ইম্পোর্ট করলেও পারতো, কারণ ওনাদের চিন্তা ভাবনা তো শুধুমাত্র কমফোর্ট নিয়ে। মানুষ কোন লেভেলে রাইড চাইলে এই ধরনের চিন্তা ভাবনা করে জানি না। অথচ বাইকের পিছনে কোনো খরচ না করে খরচ করে কি লঞ্চিং ইভেন্টে। এই এফজেড এর একটা মডেল লঞ্চিং এর জন্য তারা ইভেন্টটা এমন ভাবে সাজাইছে যেন এই বাইকটার মধ্যে তারা একটা বিমানের ইঞ্জিন বসাই দিচ্ছে। লজ্জা লাগা দরকার। তারপর দেখা গেছে যে এই লঞ্চিং ইভেন্টে একটা একটা ইনস্টাগ্রাম সেলিব্রিটি নিয়ে এসে নাচাইছে, আর ক্যামেরাম্যান দি ধরছে হিডিরি ওই, যেন মনে করেন এই বাইকটা মোটামুটি একটু ফোকাসে আসে, কারণ বাইকের তো ফোকাসে আসার মতো সেরকম কোনো নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন কিনা জানি না, গত মাসেও সুজুকির এক ম্যানেজার বাইকিং কমিউনিটির এক লোকের গায়ে হাত তুলছে। এরপর থেকে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছিল যে বয়কট সুজুকি, অথচ দেখা গেছে যে ওই মাসেই সুজুকির সবচেয়ে বেশি সেল হয়েছে, ফ্রিতে একটা বিশাল মার্কেটিং হয়ে গেছে। সিলাই মার্কেট বঞ্চিব। আর এই জিনিসটাই বাইক কোম্পানিগুলো খুব ভালো মতো বুঝে গেছে যে আসলে ভালো সেল করার জন্য ভালো প্রোডাক্ট থাকা লাগে না, ভালো মার্কেটিং হইলেই হয়। তার জলজন্ত উদাহরণ হচ্ছে ইয়ামাহার এই পায়খানা সিরিজ অর্থাৎ এফজেড সিরিজ। আমার ববি আইতেছে। এই তো গেলে এফজেড সিরিজের গল্প। ওনারা চাইলে কিন্তু এফজেড এর সাথে ফেজারটারেও লঞ্চ করতে পারতো, ফেজার 25 যেটা আর কি। তো এই FZ25টা ইন্ডিয়াতে তো তাও মোটামুটি একটু চলছে, চলার পরে সেই 4-5 বছর আগে ডিসকন্টিনিউড হয়ে গেছে। আর যে ফেজার, এইটার দিকে তো ইন্ডিয়ার মানুষ ঘুরেও তাকায় নাই। ফেজার 25 যদি বাংলাদেশ আসে এইটার দামও দেখবেন যে লবণ কোম্পানি কি করবো 5 লাখ টাকা দিয়ে বসায় থাকবো, আর এটার নাম হবে কি কিটওয়ালা কমফোর্ট বাইক। আমার চ্যাটার বাল। দেখেন, ইয়ামাহা জাপানিজ কোম্পানি হলেও বাংলাদেশের যে যারা ইম্পোর্টার এরা কিন্তু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার যে ইয়ামাহার বাইকগুলো সেগুলো নিয়ে আসে, সেই হিসাবে প্রাইস কিন্তু মোটামুটি বাজেটের মধ্যেই থাকার কথা। আমি তো চিন্তা করতেছি যে ইয়ামাহা যদি MT-03 বা R3 বাংলাদেশের বাজারে নিয়ে আসে তাহলে তো সবাই যারা এগুলো কিনবো সবাই হিজড়া হয়ে যাবো, কারণ এই বাইক কিনতে হলে সবার নিজের ভিতরে বিক্রি করে তারপরে হচ্ছে বাইক কিনতে হইব। আমার তো মনে হয় ভাই, রয়্যাল এনফিল্ড যদি এই প্রাইসে বাংলাদেশের বাজারে না আসতো তাহলে তো এই FZ25 এর প্রাইসও তারা 5 লাখ টাকার উপরে দিয়ে বসে থাকতো।
অবশ্য তাদের বাইকের প্রাইস একটু বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের আবার একটু টাকা পয়সা দিয়ে দালাল পালতে হয়। দেখবেন আমার এই ভিডিওর মধ্যে বিভিন্ন দালাল ভাইরা কমেন্ট সেকশনে এমন ভাবে এসে ঘেউ ঘেউ করা শুরু করছে যেন তাদের 14 গোষ্ঠীর আজীবনের লবণের স্পন্সর ইয়ামাহা করে রাখছে। তাই এই সকল দালাল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, খারাপকে খারাপ বলুন, ভালোকে ভালো। লবণ খেয়ে দালালি করলে ভবিষ্যৎটা কালো। মাথার ব্রেন গোয়ায় নিয়ে চোখটা রাখেন বন্ধ, সময় থাকতে ভালো হয়ে